প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী এনাক্ষী সাহা রায়, ইশরাত পারভিন লীনা ও রঞ্জনা সাইদের শিল্পকর্ম প্রদর্শনী বিন্দু। প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে চলচ্চিত্র কেন্দ্র চাই, এই স্লোগান নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে বিশেষ টকশো সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। কি আপনি আসলে বলতে চান কি বলেন তো? আপনি বললেন যে লোকটাকে পাওয়া গেছে, সে আপনার বাবা না, কিন্তু তাকে পাওয়ার পরে আপনার মধ্যে যে আপনার বাবাকে খোঁজার যে একটা আগ্রহ আমি দেখেছিলাম সেটা আমি দেখতে পাচ্ছি না। উল্টো আপনি তার এমনভাবে সেবা যত্ন করা শুরু করলেন যেন মনে হচ্ছে সে আপনার নিজের বাবার থেকে বেশি। কিন্তু তুমি তো সুস্থ হয়ে যে আমার সাথে কত সুন্দর কথা বলো। কিন্তু আপনি নীলিমা খালাতো বোন, এটা আপনি স্বীকার করলেন না। খুব কাছাকাছি আপনাদের চেহারা। খালাতো বোন না, আমি নীলিমার বড় বোন। ও বড় না। এখন যদি তোমার মনে হয় যে আমি খুনি, তুমি আমাকে খুনি বলবা? মনে হলে বলবো। আমার তো তোমাকে শুরু থেকেই মনে হচ্ছে যে তুমি টাকা পয়সার লোভে, সম্পদের লোভে ভাইয়াকে বিয়ে করতে চাচ্ছ। রাত ৯টা ৩০ থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুই কিন্তু আজকের পর থেকে দুলাভাইয়ের সাথে একদমই তর্কে জড়াবি না। আর তুই দুলাভাইকে একটু বুঝতে দে যে তার বাবা মা চলে যাওয়াতে তুই অনেক কষ্ট পেয়েছিস। তোমার ভাইকে আমি ডরম খেলি না। আমি কোনো অন্যায় করছি? আমি তো কোনো অন্যায় করি না, তোমার ভালোবাসা বিয়ে করছি। আরে আমাকে ভাইজানরা দেখবা, আমগো না খুঁজে পাইতে পাইতে কয়দিন পরে এমনি আমগো বাইনা নিছে। তুমি কি লেখাপড়া জানো নাকি? এত সুন্দর সুন্দর কথা তুমি কোথায় পাও? এই শহরে যে পঙ্গু, যে হাঁটতে পারে না, আবার এই শহরে যে অন্ধ, যে চোখে দেয় না, আবার এই শহরে যে পাগল, যে শুধু পাগলামি করে, আমি তাগো কাছ থেকে রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টকশো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি দলছুট বিজ্ঞান উৎসবের পরিচালক রবিন ফকির। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। অবশ্যই, আমার ভীষণ ভালো লাগছে। সূর্য উৎসব এই নামটি আমাদের কাছে মনে হয় ভীষণ রকম পরিচিত। 25 বছর ধরে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এই সূর্য উৎসব করে আসছে এবং সেই ধারাবাহিকতায় এবছরও হবে। এই বছর বলতে 2025-এর জন্য আয়োজন করছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এখন প্রস্তুতিটা আসলে কিভাবে নিচ্ছে সূর্য উৎসবের জন্য? প্রস্তুতির একদম আমরা দ্বার প্রান্তে, কারণ যত সময় গড়ায় 31 তারিখ আসবার আগ মুহূর্ত পর্যন্ত, 31 বলতে 31 ডিসেম্বর আমরা আমাদের প্রস্তুতিগুলো শেষ মুহূর্তে নিতে থাকি। 2 মাস 3 মাস আগে থেকে প্রস্তুতিগুলো শুরু হয়ে যায়। তো শেষের দিকে গিয়ে হচ্ছে দেখা যায় আমাদের প্রস্তুতির একটা ঢিলে ঢালা ভাব থেকে বের হয়ে তোড়জোড়টা শুরু হয়ে যায়। তো প্রস্তুতি চলছে। আমরা আমাদের স্থানকে এবার নির্বাচন করেছি ঢাকার অদূরে কালীগঞ্জ, গাজীপুরের একটি গ্রাম, তো উপজেলা। তো সেখানে পাঞ্জুরা গ্রামে হচ্ছে এবছর সূর্য উৎসব এবং
25তম সূর্য উৎসবের রজত জয়ন্তীটা উদযাপন করতে যাচ্ছে। চমৎকার। তো 25 বছর যেহেতু এবং রজত জয়ন্তী, তো বিশেষ কিছু থাকছে কি এবারে? আমাদের উৎসবটাই বিশেষ। 25 বছর আগে যখন আমাদের এই উৎসবের যাত্রাটা শুরু হয়, তখন আসলে সহস্রাব্দ 2000 সহস্রাব্দ শেষ করে আমরা নতুন যেহেতু সহস্রাব্দে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমাদের অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, তো অর্গানাইজেশনের যারা আমাদের ছিলেন, আমাদের প্রাক্তন এবং এখনো পর্যন্ত তারা আছেন, তারা আমাদেরকে সামনে থেকে এখনো আমাদেরকে বিভিন্নভাবেই হচ্ছে গাইড করেন তারা। তো তারা আমাদেরকে তারা তখন চিন্তা করলো যে নতুন সহস্রাব্দে আমাদের অ্যাসোসিয়েশন আমরা কিছু একটা করি, যেহেতু আমরা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান ভিত্তিক সংগঠন, তো আমরা কি করব, নতুন সহস্রাব্দের প্রথম সূর্যটা, প্রথম দিনের প্রথম সূর্যোদয়টাকে আমরা দেখতে যাব। তো কোত্থেকে দেখা যায়, সব থেকে ভালো হয় সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনে তারা চলে গেল, বিশাল বড় একটা টিম নিয়ে চলে গেল। তো সেখান থেকেই প্রথম সূর্যোদয় দেখার মধ্য দিয়ে সূর্য উৎসব শুরু হয়ে গেল। নতুন বছরকে বরণ করে নেবার কি সুন্দর একটা আয়োজন সূর্যকে দেখার মধ্য দিয়ে প্রথম সূর্য নতুন বছরে। আচ্ছা, এই যে দর্শককে বলছিলাম যে দলছুট এবং সেখানে পরিচালক আপনি, বিজ্ঞান উৎসব আয়োজন করছেন, সূর্য উৎসব এবং বিজ্ঞান উৎসব, মানে দুটোকে একসাথে আসলে কিভাবে আপনারা তৈরি করেছেন? আমরা তো বিজ্ঞান ভিত্তিক সংগঠন, তো আমরা যেহেতু সূর্য উৎসবটা একটা উৎসব, তো প্রথম উৎসবটা যখন সূর্য উৎসবটা উদযাপন হয়, ধীরে ধীরে আমাদের সবার কাছে মনে হওয়া শুরু হলো যে আমরা বিজ্ঞান ভিত্তিক সংগঠন, আমাদের এই শহরের মধ্যে আমরা বিজ্ঞান চর্চাটুকু করি, তো শহরের বাইরের মানুষ তো খুব একটা সুযোগ পায় না, মানুষ এবং ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তো ওদের জন্য আমরা কেন কিছু করব না? এই উৎসবের মধ্য দিয়ে যেহেতু আমরা পুরো বাংলাদেশ ঘুরি, নতুন নতুন জায়গাকে হচ্ছে আমরা আবিষ্কার করি, অথবা আবিষ্কৃত নতুন সেই জায়গাটায় আমরা ঘুরতে যাই, উৎসবটাকে আয়োজন করি, তো সেখানকার ছেলে মেয়েদেরকে কেন আমরা বিজ্ঞানের ছোঁয়াটা দিব না? আচ্ছা, তো সেই বিজ্ঞানের ছোঁয়াটা দিব না, সেখান থেকে আমরা হচ্ছে এই বিজ্ঞান উৎসবের আয়োজনটা পরিচালনা করে এসছি আর কি। তো সেটারই ধারাবাহিকতা এবছরও হবে। কালীগঞ্জের পাঞ্জুরা গ্রামে আমরা দলছুট বিজ্ঞান উৎসবটা আয়োজন করব, সেখানকার স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে করব, এবং দিনব্যাপী তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কার্যক্রম চলবে। ছবি আঁকা হবে, তাদের বিজ্ঞান উৎসবটা হবে, এবং বিজ্ঞান উৎসবে কি কি হয় সেটা যদি জিজ্ঞেস করেন সেটাও আমি বলবো। আচ্ছা, আমরা একটু শুনি যে বিজ্ঞান উৎসবে মূলত আর কি কি কার্যক্রম রয়েছে। বিজ্ঞান উৎসবে ওদেরকে আমরা পেরিস্কোপ, তারপরে হচ্ছে রকেট বানানো, প্লেনের বিভিন্ন মডেল, সেগুলো তারা বানায়, এবং এগুলো বানানোর পরপর যেটা করি আমরা, যে ওদেরকে নিয়ে হচ্ছে পরবর্তীতে আমাদের টেলিস্কোপ থাকে, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখাই আমরা, সূর্যকেও দেখাই আমরা, এবং সন্ধ্যার আকাশে যে নক্ষত্র তারাগুলো থাকে সেগুলো দেখাই, সেগুলোর সঙ্গে পরিচয় করাই ওদেরকে, গল্পগুলো ওদের সঙ্গে আমরা শেয়ার করি, এবং সেগুলো ওরা দেখে এবং গল্পগুলো শুনে ভীষণ মুগ্ধ হয় এবং আগ্রহী হয়ে ওঠে। আচ্ছা, তো বিজ্ঞান উৎসবের আমাদের মোটামুটি আয়োজনের দিনব্যাপী সেই বিষয়গুলোই থাকে আর কি। এখানে কি শুধুমাত্র স্কুলের বাচ্চারা যারা তারাই অংশগ্রহণ করতে পারবে বিজ্ঞান উৎসবে? শুধুমাত্র। আর সূর্য উৎসবের ক্ষেত্রে তো সবাই পার্টিসিপেট করতে পারবে, সেই ক্ষেত্রে আপনাদের এখানে অংশগ্রহণ করবার যেই সিস্টেম সেটা কেমন? পার্টিসিপেন্টদের আমরা যেটা বলি অভিযাত্রী, অভিযাত্রী আমরা ঢাকা থেকে যাই প্রতি বছর, তো এরা অংশগ্রহণ করতে পারবে আমাদের ফেসবুক পেজে, গ্রুপে, সেখানে ডিটেল দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই সে যেতে পারবেন। এবং এখানে সব বয়সী মানুষই যায়, 4 বছরের একটা ছেলে মেয়ে যেরকম যায় সেরকম হচ্ছে আমাদের যারা প্রবীণ থাকেন 70-80 ঊর্ধ্ব, এরকম যাওয়ারও হচ্ছে আমাদের বিগত সময় হচ্ছে রেকর্ড রয়েছে, এবং তারা ভীষণ রকমের উল্লসিত হন এবং উৎফুল্ল থাকেন। এবং সূর্য উৎসবের সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয়, এখানে প্রত্যেকের বন্ধু। ওই যে বললাম 4 বছরের যে শিশু কিশোরটা যায়, 70 বছরের আমাদের সেই প্রবীণ, আমাদের সেই বন্ধুটা, তারা দুজন বন্ধুত্ব করে ফেলে, এবং প্রত্যেকে আমরা যে বন্ধু হয়ে যাই না, আমরা প্রত্যেকটা কাজ, আমাদের কার্যক্রমগুলো হচ্ছে আমরা মিলেমিশে পরিচালনা করি।
এবং এই যে মিলেমিশে পরিচালনা করতে গিয়ে যেটা হয় যে আমাদের প্রত্যেকের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এই যে অভিযাত্রী যে শব্দটা বলছেন সেই শব্দটা আসলে প্রত্যেকের জন্যই প্রযোজ্য এবং সেখানেই কিন্তু ওই রসায়নটা তৈরি হয়ে যায় বা বন্ধুত্বটা তৈরি হয়ে যায়। আপনি বলছিলেন কিন্তু যে সূর্য উৎসব আসলে প্রথম কবে শুরু হয়েছিল বা কিভাবে কোন মনস্তাত্ত্বিক জায়গা থেকে আপনারা মূলত এটা পরিচালনা করবার জন্য প্রয়াস তৈরি করেন এবং আজ এতগুলো বছর, প্রায় 25 বছর। শুরুটা যখন হয়েছিল তখন আসলে মানুষের গ্রহণযোগ্যতা কেমন ছিল এই সূর্য উৎসবকে ঘিরে বা আগ্রহের জায়গাটা কতখানি ছিল? আমাদের এই শহরের এবং গোটা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু ঘুরতে যেতাম না। কোথায় যেতাম? ছুটি যখন হতো নানি দাদি বাড়ি যেতাম ঘুরতে, গ্রামে যেতাম ঘুরতে। আর যাদের আমাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তারা আমরা কক্সবাজার ঘুরতে চলে যেতাম। তো এই যে ঘুরে বেড়ানোর হচ্ছে আমাদের অভ্যাসটা ছিল না, তখনই আমরা এই যে ঘুরে বেড়ানোর যাত্রাটা শুরু করে দিলাম। তো সে কারণে প্রচুর মানুষের সমাগম ছিল। এমনও হতো যে আমরা মানুষকে শেষমেশ এখানে যুক্ত করতে পারতাম না, যে আমাদের এবছর হয়তো আমরা 200 নিয়ে যাব, তো সেখানে 200 1জন 2জন 3জন 5জন অথবা 10 জন নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যেত। তো তখন মানুষের আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল এবং তারা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেত নানাভাবেই। আর এখন এসে যেহেতু সবাই ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ানোটা এখন আমাদের শুধু শখ নয়, আমরা দেখা যায় যে আমাদের মানসিক প্রশান্তির জন্য প্রচুর ঘুরে বেড়াই এবং প্রচুর দেখি, জানার চেষ্টা করি। সেই জায়গা থেকে এখনও আমাদের সঙ্গে পুরনো যারা আছেন তারা তো সম্পৃক্ত থাকেনি, কিন্তু এর মধ্যে নতুন নতুন অনেকেই হচ্ছে যুক্ত হয়ে যান। সংখ্যাটা কমে গেছে কিন্তু একেবারে সেটা কমও নয়। আচ্ছা, এইখানে আমি আসলে জানতে চাইছিলাম যে এখন তো অনেকে থাকে না যে 31st নাইট তারা অন্যরকম ভাবে হয়তো সেলিব্রেট করছে, কখনো কখনো কেউ কেউ দেশের বাইরে, মানে সামর্থ্য অনুযায়ী দেশের বাইরে হয়তো ঘুরছে বা ঢাকার মধ্যেই হয়তো অন্য কোথাও গিয়ে পালন করবার চেষ্টা করছে, কিন্তু সূর্য উৎসবকে ঘিরে সেই আগ্রহের জায়গাটা কি সময়ের সাথে সাথে বেড়েছে নাকি কমেছে? আমাদের উৎসব আয়োজনে কিন্তু হচ্ছে নতুন বছরকে, মানে পুরনো বছরকে বিদায় জানানোর পরিক্রমাটুকু থাকে। তো আমরা সেক্ষেত্রে একটু ভিন্নতার আয়োজন রাখি। আমরা আমাদের 31 ডিসেম্বরের হচ্ছে রাত 12টা বাজার আগ মুহূর্ত থেকে আমাদের কিছু কার্যক্রম শুরু হয়। আমরা আলোক প্রজ্বলন করি এবং দেখা যায় আমরা আমাদের শহর থেকে আমাদের বন্ধু যারা গান বাজনা করেন তারা তো সঙ্গে যাই, যেহেতু এখানে আমরা সংস্কৃতিটাকে হচ্ছে আমাদের সূর্য উৎসবের সঙ্গে সম্পৃক্ত করেছি। তো যখন যেই স্থানে যাই সেখানকার স্থানীয় যারা সাংস্কৃতিক লোক থাকেন অথবা সঙ্গীত নিয়ে কাজ করেন যারা, তাদেরকেও সম্পৃক্ত করি। তো সবাই আমরা সদল বলে গান বাজনা করি, একটু আলোক প্রজ্বলনটা করি এবং পুরনো বছরকে বিদায়টা জানাই। সেক্ষেত্রে আমরা কোনো আওয়াজ করি না, আতশবাজির বিষয়গুলো আমরা রাখি না, কারণ আমরা যেই জায়গাগুলো হচ্ছে আমাদের সূর্য উৎসবের জন্য নির্বাচন করি, তো সেখানে দেখা যায় প্রকৃতির একটা ছোঁয়া থাকে, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ থাকে এবং প্রচুর পাখি থাকে, পশু পাখি যেহেতু থাকে, তাদের যাতে আমরা কোনোভাবে বিরক্ত না করি সেই বিষয়টা মাথায় রেখে আমাদের 31শে ডিসেম্বর, যেটাকে আমরা 31st বলি, সেই আয়োজনটা শেষ করি। পুরনো বছরকে বিদায় দিই এবং পুরনো বছরকে বিদায় দিই কিন্তু আমরা সন্ধ্যায় আমরা পুরনো বছরের শেষ সূর্যটাকে কিন্তু বিদায় জানাই আমরা। তারপর থেকেই 31শে ডিসেম্বর রাত 12টা 1 বাজার আগ মুহূর্তে আমরা নতুন বছরকে আমরা স্বাগত জানিয়ে আমাদের সেদিন আমরা ঘুমোতে চলে যাই। পরের দিন আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাই। তার মানে বলা যেতে পারে মূলত যারা সংস্কৃতি প্রেমী এবং মূলত যারা প্রকৃতি প্রেমী, যারা আমাদের দেশটাকে ভালোবাসে, তারাই মূলত আমাদের আপনার এই সূর্য উৎসবের অংশ হয়ে ওঠে এবং সুন্দর করে তোলে বা রঙিন করে তোলে। তারা তো থাকেনই এবং তাদের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন পেশাজীবী মানুষ। এখানে ছাত্রছাত্রী যেরকম থাকেন, একজন ব্যবসায়ী থাকেন, একজন চাকরিজীবী থাকেন, একজন শিক্ষক থাকেন এবং এর বাইরে বিজ্ঞানীও থাকেন, সাংবাদিকও থাকেন। তো সব পেশার সব বয়সী মানুষই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তারা ওই যে বলছিলাম না শুরু থেকে, যে সবাই একসঙ্গে যুক্ত হয়ে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায় প্রত্যেকের সঙ্গে এবং এরকম দুষ্টমি করতে করতে, খেলাধুলা করতে করতে আমাদের উৎসবটা সুন্দরভাবে 2 দিন 1 দিন কেটে যায় আর কি। জি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে আপনি কবে বা কিভাবে যুক্ত হলেন? আমি আমার ছোটবেলা থেকেই আকাশ, রাতের আকাশ দেখতে পছন্দ করতাম, তারাদেরকে নিয়ে ভাবতাম, এদের নামগুলো নিয়ে জানার আগ্রহ থাকতো। সেখান থেকেই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। তো 2001 সাল থেকেই ধীরে ধীরে ছোট ছোট আকারে কাজ করা এবং আমার কাজে সম্পৃক্ত হয়ে ওঠা। আমাদের তখন
নিয়মিত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অবজারভেশন ক্যাম্প করতাম। সেই ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমার হচ্ছে যুক্ত হয়ে যাওয়া, তারপর ধীরে ধীরে আরও হচ্ছে কার্যক্রম যেগুলো আমাদের হতে থাকলো। আমাদের যেমন অ্যাসোসিয়েশন তো অনেক ধরনের কার্যক্রমের সঙ্গে 35-36 বছর ধরে করে আসছে। এটা আমাদের 37 বছর হবে আগামী 2025-এ। তো এই 37 বছরে আমরা অসংখ্য প্রকাশনা করেছি নিয়মিত, এবং কখনো অনিয়মিত হচ্ছে আমাদের মহাকাশ বার্তা নামে একটা পত্রিকা নিয়মিত বের করে এসেছি, এবং এটা মহাকাশ বিজ্ঞান বিষয়ক বাংলাদেশের একমাত্র এবং অন্যতম পত্রিকা। আর প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমাদের অসংখ্য বই বের হয়েছে, এবং সেগুলো আব্দুল জব্বার স্যারের, এবং আকাশপথ, প্রাচীন জ্যোতির্বিদ্যা, গাণিতিক জ্যোতির্বিদ্যা, তারা পরিচিতি, এগুলো উল্লেখযোগ্য বই। এবং বাংলা ভাষায় রচিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে এগুলোকে অন্যতম ধরা হয় আর কি। তো নিয়মিতভাবে আমরা ওয়ার্কশপ করে এসেছি, সেমিনার করে এসেছি, অবজারভেশন ক্যাম্প তো আমাদের থাকেই। তো এর মধ্যে আমাদের সবথেকে উল্লেখযোগ্য আরেকটা অংশ হচ্ছে আমরা অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা করে এসেছি নিয়মিত। তো এবছর হচ্ছে আন্তর্জাতিক যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা বাংলাদেশে আমরা আয়োজন করেছি। তো কিছু আমাদের পরিস্থিতির কারণে পুরোটাকে হচ্ছে আমাদেরকে অনলাইনে করতে হয়েছে। 6টা দেশ এখানে অংশগ্রহণ নিয়েছে, রাশিয়া, রোমানিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, চীন। তো এদেরকে আমরা একত্রিত করে হচ্ছে অনলাইনে পুরো পরীক্ষাটা সম্পন্ন করেছি, তাদেরকে রেজাল্টও দেওয়া হয়ে গেছে, এবং 17ই ডিসেম্বর গেল কিছুদিন আগেই পুরো আয়োজনটা আমরা সাকসেসফুলি সম্পন্ন করেছি আর কি। এই যে বিজ্ঞান নিয়ে বিভিন্ন রকম ওয়ার্কশপ আপনারা করছেন, বা অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক জায়গাতে কাজ করা হচ্ছে, পুরো বাংলাদেশ জুড়ে কি কাজ করছেন? আমাদেরকে কেউ যদি আহ্বান করে আমরা ছুটে চলে যাই। আচ্ছা, আমাদের কোন স্কুল যদি বলে আমরা এরকম বিজ্ঞান নিয়ে, মহাকাশ বিজ্ঞান নিয়ে, অথবা একটু আকাশ দেখাতে চাই বাচ্চাদেরকে, ছুটে চলে যাই আমরা। এখনো অবধি মানে সেটা কি, মানে এই জায়গাটা নিয়ে কাজ করছেন আপনারা কি এটা স্কুল ভিত্তিক বা কলেজ ভিত্তিক? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমরা সর্বস্তরেই সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করি আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করবার। কিভাবে আসলে দেখছেন পুরো বিষয়টাকে, বা এটার ফিউচার যদি চিন্তা করা হয়? কারণ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আসলে যেভাবে করে কাজ করছে, অন্য কোনো অর্গানাইজেশন তো আসলে এভাবে কাজ করছে না। সুতরাং আপনাদের এগিয়ে যাওয়া যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে আসলে কতখানি চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে, বা ফিউচারটা আসলে আপনারা বিগার পিকচারে কিভাবে দেখছেন? আমাদের দেশে বিজ্ঞান চর্চাটা অনেকাংশে কমে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের মতো অনেকেই ছোট ছোট পরিসরে চর্চাগুলো চালিয়ে গেছে, তো আমরাও সেভাবেই চালাচ্ছি। তো ভবিষ্যৎ তো অবশ্যই ভালো। আর আমরা তো বলি যে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে দুটো মানসিক বিকাশে দুটো বিষয় লাগেই, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চার জায়গাটা লাগে। সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চার মধ্যে যেহেতু আমাদের বিজ্ঞান চর্চার জায়গাটা নিয়ে আমরা আমাদের কাজগুলো করি, তো আমরা স্কুল পর্যায়ে তো করি, নিয়মিত করে যাচ্ছি এখনো অবধি। তো ভবিষ্যৎ অবশ্যই ভালো, এবং এখনকার জেনারেশন জি চলছে, এবং আলফাও সামনে আসবে। তো ওরা ভীষণ স্মার্ট, ওরা দেখা যায় যে আমি কিছু বলবার আগে সে বুঝে যায়, কারণ ও জানে যে আজকে কি করতে আসবে, এবং সেটার জন্য একটা প্রিপারেশন সে নিয়ে আসে, গুগল করে, চ্যাট জিপিটি সহায়তা নিয়ে, নানাভাবেই সে সেই সহযোগিতাগুলো নিয়ে সেটা সম্পর্কে পড়াশোনা করে চলে আসে, এবং সে গল্প শেয়ার করে, এবং আমরা মুগ্ধ হই ওর গল্পগুলো শুনে, যে বোঝাই যাচ্ছে যে ওরা অনেক বেশি এই বিষয়গুলোতে আগ্রহী, কৌতূহলী, এবং তার কৌতূহল থেকে সে নিজে স্বেচ্ছায় জানার চেষ্টাগুলো করছে এবং জেরে এসে কথাগুলো বলছে। তো সে কারণে ওদেরকে নিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি। কিন্তু এটা একই দিকে কিন্তু চ্যালেঞ্জিংও, কারণ ওয়ার্কশপ যখন করাতে যাচ্ছেন তখন তাদের কথা মাথায় রেখেই তো আসলে আপনাদের সেইভাবে করে প্ল্যান করতে হচ্ছে, আমাদের ডাইনামিক গুলো সেভাবে তৈরি করতে হয়, এবং যারা আমাদের তাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখে তাদেরকে কানেক্ট করাটাও আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং, যে আমি যেটা বলবো তো জানে, অথবা জানলে ওর মাথার মধ্যে এরকম কিছু প্রশ্ন আসবে যেটা আমার মুখোমুখি হতে হবে, এবং ওকে সেটার উত্তর করতে হবে, সেটার জন্য রেডি থাকতে হবে, আমাদের প্রস্তুতিগুলো রাখতে হয় একেবারে। এমনি মূলত আপনি কি করছেন ব্যক্তিগতভাবে? আপনি আসলে কোন পেশার সাথে যুক্ত আছেন? আমি ব্যক্তিগতভাবে ভয়েস নিয়ে কাজ করি, আমি ভয়েস অ্যাক্টিংটা করি, রেগুলারলি করি, ফ্রিল্যান্সিং করি এখন। আগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতাম, এফএম রেডিওতে কাজ করতাম আমি, এর পাশাপাশি কপি রাইটিংটা করি আমি, আর এছাড়া ছোট ছোট বিজ্ঞাপন ছবি বানাই।
তো এটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটারের জায়গা, হ্যাঁ মানে জীবিকা বলা যেতে পারে। জি জি। আর এই সব কিছুকে আমি ব্যালেন্স করি হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যে কার্যক্রমগুলো এটার সঙ্গে সম্পৃক্ত থাকবার সর্বোচ্চ চেষ্টাটুকু করি আর কি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানা হলো। সূর্য উৎসব এবং বিজ্ঞান উৎসবের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন তাদের ধন্যবাদ। অভিযাত্রীরা যারা আমাদের সঙ্গে যেতে চান একটু যোগাযোগ করবেন, আমাদের নাম্বারটাও দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে। আশা করি আপনি গিয়ে আমাদের সঙ্গে একটা খুব চমৎকার একটা সময় কাটাতে পারবেন, আশা করি। সেটাই প্রত্যাশা করি। আগামী বছরটা যেন আপনার সুন্দর হয়, শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।